আচ্ছা, এমনিতে সুজিতকে এখানে সবাই চেনে অবশ্য। সুজিতকে আলাদা করে কিছু ইন্ট্রোডিউস করার নেই। তবু দু একটা কথা যেটা বলা দরকার সেটা হচ্ছে সুজিত আমাদের মধ্যে একমাত্র জিওলজিস্ট। সুজিতের প্রফেশন এবং নেশা দুটো একবারে মিশে গেছে, কারণ ও খুব প্রান্তিক এলাকাগুলোতে যায়, ওয়াটার শেডিং এর কাজ করে, এবং সেই হিসেবে ওর কাছে সবসময় আদিবাসী এবং প্রান্তিক মানুষ, শুধু বাংলার নয়, বাংলা, উড়িষ্যা, বিহার, এদের বর্ডার, এই অঞ্চলের মোটামুটি কাজ। এখন এই বইটাতে কালধ্বনিতে যে লেখাগুলো প্রকাশ হয়েছিল সেই লেখাগুলো প্লাস ভূমধ্যসাগরে একটা প্রকাশ পেয়েছিল, এই 11টা প্রবন্ধ নিয়ে এই বইটা। এই বইটাতে একটা জিনিস দেখার ব্যাপার, সেটা হচ্ছে সুজিতের দেখার জায়গাটা কিরকম হয়েছে। এখানে সুজিতের 2010 সালের লেখা আছে, আর আর একবারে 2024 সেপ্টেম্বরের লেখা আছে। প্রথম লেখা হচ্ছে 2010-এর দিয়ে 10 সালে যে লেখাটা লিখেছিল, আর 2024 এখনকার সুজিত। আর সুজিতের ট্রানজিশনও ভারী সুন্দর। সুজিতের সঙ্গে আমাদের প্রচুর মারামারি প্রায় হতো, খুব মারামারি হতো। যাই হোক, এবং সুজিত বোধহয় খুব সম্ভব কালধ্বনিতে প্রথম লেখে সুমেকারের উপরে, সুমেকারের উপর লেখে, এবং ওই স্মল ইজ বিউটিফুল দিয়ে শুরু। মনে হয় ওটা ওই সময় সুজিতের কন্ট্রারি টু দ্য ফিলোসফি ছিল। সুজিত তখন স্মলের বিশ্বাসই ছিল না। যাকে তারপর থেকে সুজিত আস্তে আস্তে এই জায়গায় পৌঁছেছে, দীর্ঘদিন কাজ করছি। এছাড়া আমরা শুনে যে স্কুলটা তৈরি হয়েছে, আদিবাসী যে স্কুলটা, তার সঙ্গে যুক্ত, এবং মোটামুটি ভাবে সুজিতের সঙ্গে আমরা শুধু গেছি, অন্য কোথাও আমি যাইনি। অন্য কোথাও যাদের সঙ্গে কাজ করতো তাদের অভিজ্ঞতা সুজিতের সঙ্গে খুব ভালো। দেখুন আমাদের তো সত্যি ভালোই লেগেছে সবাই। এই হচ্ছে সুজিত। আর যিনি বইটা উদ্বোধন করবেন, আমি তার সঙ্গে খুব বেশি জানি তা নয়, কারণ আমি তার লেখাগুলো পড়িনি, পড়ে ওঠা হয়নি। সব্যসাচী বসু রায়চৌধুরী। হ্যাঁ, সুজিত কিন্তু শুধু সুজিত চৌধুরী, আর আপনি একাধিক বসু আর রায় দুখানে বসিয়েছেন। আর এমনিতে সত্যি খুব, আমি এইভাবে বলছি বটে, কিন্তু উনি এক সময় রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এখন ওখানে শিক্ষকতা করেন। সাধারণত কালধ্বনিতে এটা প্রথম যে এইভাবে উদ্বোধন করা হয়েছে, মানে আমরা এমনি ঘরোয়া বসে এমনি টুকটাক করে করিনি, সেটাই আমাদের জায়গা ছিল। তা এই যে সবকিছু একসঙ্গে মিশিয়ে ফেলা, মানে রিজুর গান দিয়ে উদ্বোধন করা, এবং রিজুর সত্যি এখন যেভাবে আমাদের সঙ্গে মিশছে, রিজু তো এখনই আমাদের সঙ্গে ফ্রি ছিল না, কিন্তু রিজু খুব ফ্রি, অনেকটা ফ্রি হয়ে গেছে। এগুলো সবই কালধ্বনি অ্যাচিভমেন্ট। মানে কালধ্বনির রিজুকে নিয়ে অ্যাচিভমেন্ট থেকে আরম্ভ করে সুজিতের বই উদ্বোধন করা, এইটা এই টোটালটা কালধ্বনি যাত্রা, মানে যাত্রা সব নিয়েই। আমি একটা কথা অ্যাড করে দিই, কি আমার লেখা, বাংলায় লেখাটাও কালধ্বনিরই অ্যাচিভমেন্ট। মানে আমি তার আগে বাংলায় গদ্যে লিখবো, তাই হয়েছে। 2008 সালে প্রশান্ত দা যখন নদীবাদ দিয়ে লেখা হয়, ভোলানাথ আইচ সে সময় লিখেছিলেন, ভোলানাথ আইচ প্রথম বাংলা লেখেন ওখানে। এখন কল্যাণ রুদ্র প্রথম বাংলা লেখা হচ্ছে কালধ্বনিতে। তারপরে ওই আমাদের বালিগঞ্জ সায়েন্স কলেজে যেতেন ভূগোলের ফিজিক্যাল জিওগ্রাফির মানুষ, ওনার প্রথম বাংলা লেখা কালধ্বনিতে, খুব সুন্দর একটা লেখা লিখেছিলেন। মানে ওইটা ছিল আমাদের 2000 সালের ওই সময়কার নদী পর্ব, নদী বাঁধ, মানে বাঁধের কনস্ট্রাকশন নিয়ে ব্যাপারটা নিয়ে না, আসলে বাঁধটা বেঠিকতা সঠিকতা নিয়ে। এবং আমরা ওই সাংস্কৃতিক যে জায়গাটা,
সেইটা ভারী সুন্দর কালকে তুলেছিল। মানে সেই প্রথম আমাদের সঙ্গে পরিচয় হয় এর তোমার আমাদের বাবা আমতি। আগে আমার বাবার সম্পর্কে ধারণা ছিল সাধক ফাদক কি ছিল, পরে শুনলাম বাবা মানে হচ্ছে খোকা। খোকা অনেকের নাম হয়, আসলে খোকা আনতে আর কি। তা আমরা মিট করছি, সেই নদীবাদ নিয়ে কথা বলছেন। মানে আমরা যখন মিট করছি তখন আমার বয়স তো প্রায় 86-5+ তো বটেই তো। মানে কি অদ্ভুত স্বপ্ন দেখছি, ভারী সুন্দর। মানে বাঁধ নদীবাদ নিয়ে কথা প্রসঙ্গে উনি ওই যে স্বপ্নের কথা বলছেন, তুমি কি নর্মদাকে দেখেছো তোমরা? দেখো না কিরম 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 চঞ্চল, কিরম ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের গঙ্গার থেকে একটু আলাদা, অনেক গঙ্গা ধীর স্থির তোমাদের ওখানে। এখানে আমাদের নর্মদা দেখো, এই মানে এই যে জায়গাটা। আর আমরা 8 ঘন্টার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। তা আমরা সকালে গিয়েছিলাম, দুর্বেলা করে খেয়ে দিয়ে গিয়েছিলাম। এটাও কারোর ধরে থাকতে আমাদের এগুলো আলাদা কথা। বইটা উদ্বোধন করা হোক। আর কালো ধনী তো 85 থেকে শুরু হয়েছে, তো এখন টিকে আছে, মানে বেঁচে উঠতে আছি, একটু জীবনও আছে, ঠাট্টাই আর কি আছে। আপনাকে আমি বলবো যে আসতে এখানে এখানে দুজন রয়েছে, সুচরিতা আর শুভেন্দু। সুচরিতা আর শুভেন্দু খুব একটা এই ধরনের জায়গায় পার্টিসিপেট করে নাই, এখন এই ওখানকার অনুষ্ঠানেই আসে। হ্যাঁ, এটা সব কেমিস্ট্রি। সেই জন্য আমি আর 21শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারিটা যদি আচ্ছা, ও আর একটা কথা একটু বলে নেওয়ার আছে। কালোধূমির এতে জায়গা থেকে আগামী 21শে এবং 22শে ফেব্রুয়ারি কালোধূমি 40 বছর উপলক্ষে একটা লেকচার সিরিজ আয়োজন করা হয়েছে। লেকচার সিরিজটা হবে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, তোমার ত্রিগুণা সেন হলে। এইবারে ওইখানে 21 তারিখে প্রথম আমরা শুরু করছি। 21 তারিখে একই সঙ্গে বাংলার একটা আলাদা জায়গা ভ্রমরা ওইখানে একটা অনুষ্ঠান করবে 15-20 মিনিটের। ভ্রমণের অনুষ্ঠানের পরে এবার আমরা লেকচার সিরিজে চলে যাব। প্রথম লেকচারটা দেবে নিওলিবারাল পলিটিক্সটা এখানে শুরু হওয়ার পর থেকে, মানে 1991-এর পর থেকে, যে সময়ে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও আর ছিলেন অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই সময় তো উদারনৈতিক অর্থনীতি চালু হয়। সেই উদারনৈতিক অর্থনীতি চালু হওয়ার পরে আজকে এসে মিডিয়ার অবস্থান কি, মানে ওইটা ওই নিও লিবারাল যে পলিসি, ইকোনমিক পলিসি, সেই পলিসির জায়গা থেকে সমস্ত জায়গাটাকে দেখা, রোল অফ মিডিয়া, এইটা বলবে পরঞ্জয় গোটাগুটা। পরঞ্জয় গোটাগুটা কনসেন্ট দিয়েছেন, এই করেছেন, বলেছেন আসবেন, অনেক আগে এসে পৌঁছেছেন। এই দ্বিতীয় যে লেকচারটা পরঞ্জয় গোটাগুটা বাংলায় বলবেন, আর কিছু ইংরেজিতেও একটা ব্যাপার আছে। তার পরের লেকচারটাই হচ্ছে মানে এটা রাইজ অফ রাইট উইং পলিটিক্স ইন নিওলিবারাল ইকোনমিক এরা। এইটা বলবেন রণবীর সমাদ্দার, এটাও বাংলাকে। পরের দিনে দুটো সেশন আছে। প্রথম সেশন যেটা, সেটা হচ্ছে এই নিওলিবারাল ইকোনমিক পলিসির সময়ে কেমন করে এনভায়রনমেন্টটাকে ধ্বংস করা হচ্ছে এবং এনভায়রনমেন্টের কে ডিনাই করা হচ্ছে, এইটা নিয়ে বলবেন মেধা পাটকার। মেধা পাটকার আসবেন বলেছেন, কিন্তু কনফার্মেশনটা তিনি 15 তারিখ নাগাদ দেবেন। মানে কনফার্মেশন আমরা বলছি ওই যে টিকিট পাঠানো, রিটার্ন টিকিট কেটে দেওয়া ইত্যাদি, যে ওইটা আমাদের এখনো হয়নি, কারণ ওই কনফার্মেশনটা দেয়নি এখন।
সেকেন্ড লেকচারটা ওটা হচ্ছে আসলে রেজিস্ট্যান্স অ্যান্ড অল্টারনেটিভ। রেজিস্ট্যান্স অ্যান্ড অল্টারনেটিভে বলবেন কবিতা শ্রীবাস্তব। কবিতা শ্রীবাস্তব একটু অচেনা নাম মনে হতে পারে। উনি রাজস্থানে মেয়েদের আন্দোলনের সঙ্গে যুক্ত, উনি ইমার্জ করেছেন। এখন পিউসিএলের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি। উনি ওই সমস্তটাই প্রথম দিকে ওমেন্স আন্দোলন ছিলেন, এখন পিউসিএলের যতখানি জায়গা বিস্তৃত হয়েছে তার মধ্যে রয়েছে। উনি বলবেন যেটা সেটা কি ইংরেজি, কিছু কিছু হয়তো হিন্দি থাকবে। তাই এইটাকে কিন্তু আমরা আশা করব এখানে যারা কি তারা তো যাবি তো, এছাড়াও অন্যদেরও বলা যাতে এটা যায়, এবং মনে হচ্ছে এইটা আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো। এই আপনি আর কিছু বলেননি? একদমই না। আমি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে প্রশান্ত বাবুর সঙ্গে আমার পরিচয় অতি সম্প্রতি, এবং সেটা আমার বাল্যবন্ধু সিদ্ধার্থ গুপ্তর মাধ্যমে। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি বহু বছর, কিন্তু কালোধ্বনি পত্রিকার সঙ্গে আমার পরিচয় আরো আগে। তার কারণ কালোধ্বনি পত্রিকা আমি বিভিন্ন সময়ে নিয়মিত যে হাতে এসেছে তা নয়, কিন্তু মাঝে মাঝে বেশ কিছু সংখ্যা হয়তো পড়বার সুযোগ হয়েছে, এবং যে কারণে যেটা প্রশান্তবাবু বলছিলেন যে এই নদী, বাঁধ এবং জলের যে চলন, এগুলো নিয়ে যে আলোচনা, বিতর্ক, এগুলো খানিকটা আমার জানবার সুযোগ হয়েছে। তো সেদিক থেকে যখন উনি যোগাযোগ করলেন এবং বললেন, তখন সেটা আমার পক্ষে একটা সুযোগই আমি বলব। কাজে সেদিক থেকে আমি অনেকটাই কৃতার্থ এবং ওনার কাছে আমার কৃতজ্ঞতাও প্রকাশ করি। যে বইটি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে, যেটা সুজিতবাবুর লেখা, সে বইটিতে দুটি পর্ব আছে। আমি বইটি তো আগে পড়িনি, এইমাত্র হাতে পেলাম। একটা কথা এবং অন্যটা কাহিনী, এবং তাতে যে 11টি লেখা আছে তাতে মূলত আদিবাসী জীবন নিয়ে ওনার দৃষ্টিতে সেটা ফুটে উঠেছে। এবং এই যে চাঁদের দক্ষিণ মেরু, আমি নামটা তখন আমি পরিচিত ছিলাম না, ফলে আমার একটা কৌতূহল ছিল যে বিষয়টা কোন দিকে যেতে পারে। তো হাতে নিয়ে যতটুকু আমি বুঝতে পারলাম আমার সীমিত বুদ্ধিতে, যে আসলে এমনই কতগুলো লেখা দিয়ে এই বইটা গাঁথা হয়েছে যে যার মধ্যে ওই যে একটা অদ্ভুত মানে চান্দ্রায়নের কে নিয়ে যে আমাদের মাতামাতি, সরকারি যে ভাষ্য, তার বাইরে যে বিপুল সংখ্যক মানুষ, প্রান্তিক মানুষ এবং আদিবাসী মানুষ, তাদের যে জীবনচর্যা, সেটা যে কতটাই আলাদা, সেটা ওই চাঁদের দক্ষিণ মেরুর মতনই প্রত্যন্ত। কাজেই একজন মানুষ যিনি ভূতত্ত্ববিদ হওয়া সত্ত্বেও পেশাগতভাবে তিনি যে এই আদিবাসী জীবনকে পাঠকের সামনে তুলে ধরবার যেভাবে চেষ্টা করেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয়। কারণ আমাদের আসলে জীবিকা একরকম হয়, জীবন আরেক রকম হয়, ফলে জীবিকা এবং জীবনকে মেলাবার এই যে জায়গাটা, সেটা সকলের আয়ত্তে থাকে না, হয়তো ইচ্ছেও থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে, এবং বিশেষ করে যেটার কথা প্রশান্তবাবু বলছিলেন, যে বক্তৃতা মালার কথা বলছিলেন, তো এই নয়া উদার অর্থনীতির যে তার যে চলন, সেটা হয়তো আমাদের আরো বেশি লোভী, আরো বেশি ভোগবাদী প্রতিনিয়ত করে চলেছে। সুতরাং আমাদের প্রয়োজনকে ছাপিয়ে গিয়ে আমাদের কাছে লোভ অনেক বেশি জরুরি। কাজে আমাদের আকাঙ্ক্ষারও কোনো শেষ নেই, এবং তার ফলে প্রকৃতি, পরিবেশ, আদিবাসী বা প্রান্তিক মানুষ, তাদের যে ধরনের একটা পরিবেশের দিকে বা পরিস্থিতির দিকে আমরা অনেকেই ঠেলে দিচ্ছি, যারা সমাজের তথাকথিত উচ্চকোটির মানুষ,
সেইটার জায়গা থেকে বোধহয় এই বইটার প্রাসঙ্গিকতা অনেক বেশি, এবং আমার মনে হয় যে এটা নিশ্চয়ই পাঠকের কাছে যারা এগুলো নিয়ে আগ্রহী, তার বাইরেও যারা, তারাও এটা পড়ে হয়তো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমার মনে হয় এটুকুই আমি তুমি বলার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, কেমিস্ট্রি 3 থেকে 4 হয়েছে। না, আমার কিন্তু পলিটিক্যাল সায়েন্স একই রয়ে গেল। দুই হয়ে গেছে। ডাক্তারও দুজন হয়ে গেছে। ডাক্তারও দুজন হয়ে গেল। আচ্ছা, ও যে সিদ্ধার্থ ভক্তের কথা বলছিল, সিদ্ধার্থ তুদি, এটা সিদ্ধার্থর ক্লাসমেট, স্কুলমেট একবারে। তা এই হচ্ছে সেই ডাক্তার সিদ্ধার্থ। আর নমস্কার। সুজিত, আমার তো এখানে কিছু, আমার মনে হয় না যে কিছু বলার আছে। যেভাবে শুভসাচী বাবু বললেন, প্রশান্তদা বললেন, বইটার 11টা তো গল্প আছে। বেশিরভাগগুলোই আমার নিজের অভিজ্ঞতা প্রসূত, যেগুলো আমি নিজে দেখেছি। যেগুলো গল্পতে লিখেছি সেইগুলো গল্পগুলো হচ্ছে জায়গাটাকে দেখে সেইভাবে ভাবনাগুলোকে নিয়ে আসা। তার মধ্যে একটা কথা, মানে জাস্ট যেহেতু সমস্ত বইটা কেউই পড়েনি এখনো, কিছু কিছু জিনিস আমাকে ও আপনি ও সরি আচ্ছা, না আমি বলতে চাইছি কালোধ্বনিতে বেরিয়েছিল। আলোচনীতে বেরিয়েছিল একটা ভূমধ্যসাগর। তার মধ্যে পরবর্তী লেখাগুলোর মধ্যে খালি একটা ছোট্ট জিনিস বলে আমি করতে চাই। এখানে একটা গল্প আছে উপনিবেশ বলে। আসলে আমি বারবার আমাকে আমড়াপাড়া যেতে হয়, এবং আমড়াপাড়া হচ্ছে একটা ইয়ের মধ্যে, পাকুড় জেলার একটা ছোট্ট গঞ্জ আর কি, এখন বেশ চপাটি। তো ওটা হচ্ছে রাজমহল পাহাড়ের ঠিক কোলেতেই আর কি। আমি কাজের সূত্রে যাই, কিন্তু আমড়াপাড়া বাজারটা গঞ্জটার পাশে দুপাশে সাদা সাদা বাড়ি দেখা যায়। আর আমি আমড়াপাড়া যাচ্ছি, প্রথম গেছিলাম 2004 সালে, তারপরে 2018 থেকে তো প্রায় যাচ্ছি আমি। কিন্তু এই যেতে গিয়ে আমার ধীরে ধীরে যখন পড়াশোনা ব্যাক এন্ডে যখন পড়তে শুরু করি, তখন গিয়ে বুঝতে পারি যে সাঁওতালান বিদ্রোহ বা হুলের সূত্রপাত হয় আমড়াপাড়া থেকে। এইটা জেনে পড়তে পড়তে আমার খুব কৌতূহল হতে শুরু করে, এবং তখন যেটা অদ্ভুতভাবে আমাকে ইয়ে করে, যিনি আমাকে নিয়ে যেতেন তিনি একটু সাঁওতাল ভাষা এখনো নিয়ে যান, সুভাষিনী আমার বোনের মতো। তো সুভাষিনীকে আমি ওই বাজারে দাঁড়িয়ে জিজ্ঞেস করি সাদা বাড়িগুলো কাঁদে। তো খুব অবাক করেও আমাকে বলে এগুলো সব ভকতদের বাড়ি। আর ভকত মানে হচ্ছে যে সাঁওতাল হুল আন্দোলন যাদের বিরুদ্ধে হয়েছিল, অ্যাকচুয়ালি এটা ব্রিটিশদের বিরুদ্ধে যত না, তার থেকে বেশি কিন্তু দেশীয় যারা মহাজন বা তাদের বিরুদ্ধে। এবং তার মধ্যে যাকে দিয়ে সূত্রপাত হয় দুজন, তার মধ্যে একজনকে ওরা বলে কেনারাম আর একজন বেচারাম ভকত। এই কেনারাম বেচারাম ভকতদের তো আমাকে খুব ধাক্কা দেয়। তারপরে যখন জিজ্ঞেস করি, সব ওই পুরো কলোনিটা, মানে পুরো বাজারটাকে কন্ট্রোল করে কিন্তু ভকত ভাই। এইটা আমাকে খুব ধাক্কা দেয় যে লোকে সাঁওতাল বিদ্রোহ নিয়ে এত লেখা পড়া কথা, কিন্তু যাদের বিরুদ্ধে হয়েছিল, এমনকি যে পুকুরটাতে কেনারাম বেচারামকে ওরা তীর দিয়ে মেরেছিল, সেই পুকুরটাই সাম্প্রতিক বন্ধ করে দেওয়া হয়। তো এই ঘটনাগুলো চোখে দেখতে দেখতে তখন মনে হয়েছিল এইগুলো তো হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, তারপর তো যা কিছু পড়া। তো এই বলার উদ্দেশ্যটা এটা হচ্ছে যে বেশিরভাগ লেখাগুলো কিন্তু কোথাও না কোথাও ভাবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমার নামকরণটা নিয়েই আর কি একটা প্রশ্ন ছিল, যে বইটার এত সুন্দর নামটা। নাম কারণ হচ্ছে কেন, ওই শেষের গল্পটাতে যেটা করা হয়েছিল, আসলে চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়ে না। ভারত প্রথম চন্দ্রায়ন নামায় চাঁদের দক্ষিণ মেরুতে, সেটা বিশাল খবর হয়। তো সেইটা নিয়ে একজন বিজ্ঞানী দেখছেন যে যেখানে কখনো সূর্যের আলো পড়ে না, অন্ধকার, কেবল চূড়োগুলো সূর্যের আলোয় জল করে। তো আমার মনে হয়েছে ভারতবর্ষের বেশিরভাগ এই আদিবাসী, বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়ার যে জায়গাগুলো আমি বেশিরভাগ আমার দেখা, রাজস্থান থেকে দক্ষিণ ভারতে, সেখানে এই মানুষগুলো সবসময়ই আমাদের চোখের বাইরে, আমাদের আলোচনার চোখের বাইরে। তাই বইটা
এই ভগবদ্দের কথাটা এতে রয়েছে, ওই সাঁওতাল গণবিদ্রোহের ইতিহাস, যেটা ধীরেন্দ্র ভাস্কর লেখা। ওরাই তো ওদেরই দিকু বলে এরা প্রথম করে চিহ্নিত করে, এবং ওরাই সবচেয়ে বেশি ঠকাতো আর কি, যে ওজনে অর্থ এই অর্থ। এবং এদের প্রোটেক্টর ছিল স্থানীয় জমিদাররা এবং ইংরেজ। আমার ওনার বইটাও এর মধ্যে আছে, মানে পরিবেশ লেখার সময় আমি ওনার বইটাও পড়ি, আর তখনকার গেজেটিয়ার গুলো বেশ কিছু ও রিলের কিছু বই আছে, সেগুলোকে রেফার করতে হয়। উনি বইটা এই করবেন তো। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ। আমরা তুলে ধরবো তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শেষ।